This is our sixth free live class of this new free course. And in this class, basically, I'm going to talk about বাংলা টু ইংলিশ আর্টিকেল ট্রান্সলেশন, অর্থাৎ প্র্যাকটিক্যাল কিছু বাংলা সেন্টেন্স, যে সেন্টেন্স গুলো অ্যাজ ইউজুয়াল আমরা ফেস করে থাকি, দেখে থাকি, বলে থাকি। বিভিন্ন নিউজ পেপারের যে আর্টিকেল গুলো আছে, সেন্টেন্স গুলো আছে, এই ধরনের সেন্টেন্স গুলো আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি না। একটা আমাদের মাতৃভাষা বা মাদার টাং বাংলা, আপনারা প্রত্যেকেই জানেন। তো যে কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেটাকে সঠিক ওয়ার্ডার মেনটেন করে ইংলিশে কিভাবে লেখা যায়, কারেক্ট গ্রামার মেনটেন করে কিভাবে ইংলিশে লেখা যায় বা বলা যায়। আজকের এই ক্লাসটি কমপ্লিট করলে এতটুকু বলতে পারি, এই অনুবাদ বা ট্রান্সলেশন নিয়ে যারা প্রবলেম ফেস করে, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট দিবেন, ট্রান্সলেশন থেকে বিভিন্ন কোশ্চেন আসে, সো এইখানে যারা মেইনলি প্রবলেম ফেস করেন, আজকের এই ক্লাসটিতে লাস্ট পর্যন্ত থাকবেন, আপনার সম্পূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমি স্পিকিং নিয়ে কথা বলবো। তো দেখেন এখানে কি বলছে, আমরা প্রত্যেকেই জানি এটা। আপনারা যারা আমার বিগত বা প্রিভিয়াস ক্লাসগুলো করেছেন, প্রত্যেকটা ক্লাসে আমি এই স্ট্রাকচারটা নিয়ে কথা বলেছি। আপনাদের মনে থাকার কথা যে ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরির প্রধান স্ট্রাকচার হচ্ছে এইটা: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যে কোনো একটা সেন্টেন্স আমরা মনে করি কি, একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করার মেইন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট অবজেক্ট না, এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে, অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার হতে পারে। তো একটা বিষয় বোঝার চেষ্টা করেন, এই যে স্ট্রাকচারটা দেখছেন, ঠিক এইটাকে মেনটেন করেই হাজার হাজার সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন ইংলিশে, বা বাংলা থেকে ট্রান্সলেট করতে পারবেন। বাট বাংলা সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু একটু ডিফারেন্ট। বাংলায় কিভাবে সেন্টেন্স তৈরি হয়, সাবজেক্টের পর কিন্তু বাংলায় এই অবজেক্টটা আগে থাকে বা এক্সটেনশনের পার্টটা আগে থাকে। বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে সাবজেক্টের পরে থাকে। এই বিষয়টা একটু ব্রেনে রাখতে পারলে খুব দ্রুত যে কোনো সেন্টেন্সকে, যে কোনো বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করা যায়। তো এইখানে কয়েকটি স্টেপ আছে, এই স্টেপটা আপনাকে ভালোভাবে ফলো করতে হবে, স্টেপ বাই স্টেপ। আপনি যদি এটা দেখেন, আপনি খুবই সহজে যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। তো দেখেন বলছে, প্রথমে সাবজেক্ট বের করার করতে হবে। কে, কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই সাবজেক্ট। অর্থাৎ একটা কাজ কে করছে, কারা করছে, কাদের দ্বারা হচ্ছে, এইটা বললে বা এইটা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্টটা পাওয়া যায়। ভার্ব বের করার সহজ নিয়ম হলো যে কি করছে, যারা কাজটা করছে তারা কি কাজটা করছে, কি করছে। যেমন রিপন ফুটবল খেলছে, কে খেলছে বা কারা খেলছে? রিপন। রিপন কি করছে? রিপন খেলছে। তাহলে রিপনটা সাবজেক্ট, খেলাটা ভার্ব। হ্যাঁ, এবার দেখেন যদি প্রশ্ন করা হয় রিপন কি করছে, খেলছে, এটা ভার্ব। এবার অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে? ভার্বকে। মানে রিপন যে খেলছে, এটা তো ভার্ব, এই খেলা শব্দটা ভার্ব। এবার সেটা কি খেলছে, কোন জিনিসটা খেলছে, এটা আমার অবজেক্ট, ফুটবল। সো এইভাবে একটা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট বের করতে হয়। এবার 4 নম্বরে বলছে দেখেন, অবজেক্ট না থাকলে বাকি অংশ অ্যাডভার্ব। যারা এর আগে আমার ক্লাসগুলো করছেন, আমি আপনাদের একটা ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়, একটা শর্ট সেন্টেন্সের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়, একটা সেন্টেন্সকে জেনারেট করা যায়, ফ্রি হ্যান্ড রাইটিং এ কিভাবে এক্সপার্ট হওয়া যায় সেন্টেন্স জেনারেশনের মাধ্যমে। অর্থাৎ এটা হচ্ছে ভার্বকে ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করলে বিভিন্ন অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। তো একটা সেন্টেন্স বা বাক্যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টের পরে যে অংশগুলো থাকে সেগুলো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে থাকে। এছাড়া কনজাংশন বা কানেক্টরের ব্যবহার হতে পারে। তো যেমন দেখেন এখানে একটা বাক্য আছে, আমরা ডিরেক্ট প্র্যাকটিক্যাল কিছু প্রজেক্টে চলে যাই, রিয়েল লাইফ সেন্টেন্স ট্রান্সলেশনের ভিতর চলে যাই। এই ধরনের বাক্য দেখলে অনেকেই ভয় পায়, অনেকের কাছেই কঠিন লাগে, গায়ে জ্বর চলে আসে, ভাবে কিভাবে এগুলো ইংলিশে ট্রান্সলেট করব, কোনটার পর কোনটা বসাবো। বাট খুব সহজে করা যায়। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখানে কি বলছে দেখেন, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। এই যে একটা বাক্য আপনারা দেখছেন, এই বাক্যটা দেখেন অনেক বড়। অনেকে আমাদের দেখলেই মনে হয় যেন কিভাবে করব, কোনটার পর কোনটা বসবে, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোন টেন্সে লেখা আছে, আমি তো ভোকাবুলারি জানি না, এই ধরনের আমরা প্রবলেম ফেস করি না বা আমাদের মনে হয় না। তো দেখেন কত সহজে করা যায়। একটা কথা মনে রাখবেন, সবার আগে 1 নাম্বার, ট্রান্সলেট করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে যে কোনো বাংলা বাক্যের লাস্টে ভার্ব থাকে। কি বললাম? এখানে ভার্ব কোনটা? এই যে রাখছে যে কথাটা, এই কথাটা হচ্ছে ভার্ব। বাংলায় কথায় আছে লাস্টে, বাট ইংলিশে ভার্ব থাকবে সাবজেক্টের পরে। এখন এখানে সাবজেক্ট কোনটা? অনেকে মনে করে কি একটা সেন্টেন্স বা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, বাট বিষয়টা কিন্তু তেমন না। আমার সাবজেক্ট বের করার জন্য ভার্বকে প্রশ্ন করেন যে কারা করছে। এই যে রাখছে, তাহলে কারা রাখছে, কে রাখছে, এটা দিয়ে প্রশ্ন করেন কে বা কারা, কে বা কারা। দেখেন তো কি আসে উত্তর, দেশের উন্নয়ন হবে।
প্রতিটি ক্ষেত্রে হবে না। নারীরা কে, কারা, নারীরা, তাহলে নারী ইংরেজি কি ওমেন। এটা যদি প্লুরালে হয় একই স্পেলিং থাকে বাট উচ্চারণটা চেঞ্জ হয়, যেমন এটা হচ্ছে এরকম ওয়েমেন, 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 এই হচ্ছে সাবজেক্ট। এবার আমি কি করব, ভার্ব বসাবো। বাংলায় ভার্ব কোথায় থাকে, লাস্টে। ইংলিশে কোথায় হবে, সাবজেক্টের পর। সো উইমেন আর কিপিং, উইমেন আর কিপিং, অর্থাৎ নারীরা রাখছে। উইমেন আর কিপিং, দেখছেন রাখ আর কিপিং কেন দিলাম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলায় ভার্বটাকে দেখে টেন্স আইডেন্টিফাই করা শিখতে হবে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর যখন আপনি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবেন, এই সাবজেক্ট আর ভার্বের জায়গাটা যদি আপনি কারেক্ট ওয়েতে বসাতে পারেন, সঠিক সেন্স ধরে টেন্স ধরে আপনি যদি বসাতে পারেন, বাকি অংশটা খুব সহজ। কেন সহজ জানেন, মনে রাখবেন, যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে সাবজেক্ট এবং ভার্ব বসানোর পর বাকি অংশটা বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হবে যখন আপনি ইংলিশে করবেন। আই রিপিট ইট, বাকি অংশটা বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন। আমার কথাটা মনে রাখেন। তাহলে এখানে এর পরের অংশ কি আছে, স্বাক্ষর। কিসের স্বাক্ষর, তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, অর্থাৎ এই পার্টটুকু একসাথে লেখেন, তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। এই এই বাংলায় ফ্রেজ ধরা বা বাংলায় পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হয়। তাহলে এটার ইংলিশ কি হবে, দেয়ার সাইন। স্বাক্ষরে, স্বাক্ষর ইংরেজি কি, দেয়ার সাইন। এবার কিসের স্বাক্ষর, যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। এই যে তার আছে না, তাহলে এখানে একটা অফ প্রিপজিশন বলবে, দেয়ার সাইন অফ কি, স্কিল এন্ড কোয়ালিফিকেশন, স্কিল এন্ড কোয়ালিফিকেশন। তাহলে কি লিখলাম বলেন তো, যে উইমেন, উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল এন্ড কোয়ালিফিকেশন। এবার কোথায় রাখছে, দেখেন বলছে প্রতিটি ক্ষেত্রে। আমি উল্টা দিক থেকে আসতেছি কিন্তু, প্রতিটি ক্ষেত্রে এই পার্টটুকু আমি বসাবো। তাহলে এই যে ক্ষেত্র, একটা প্লেস, একটা জায়গা, যে কোনো প্লেস বা জায়গার আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশনের ব্যবহার করতে হয়। অর্থাৎ এটা হবে ইন এভরি সেক্টর, ইন এভরি সেক্টর। কি লিখলাম, উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর, উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর। এবার কোন জায়গার, দেশের উন্নয়নের, দেশের উন্নয়নের, তাহলে দেশের, এখানে আমরা অফ প্রিপজিশন বসাতে পারি। এবার উন্নয়নের অর্থাৎ র, অফ এর, এবার কিসের, দেশের উন্নয়নের, তাহলে অফ দা, এরকম বলতে পারি কান্ট্রিজ ডেভেলপমেন্ট, কান্ট্রিজ, দেশের, কান্ট্রিজ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। তাহলে দেখেন তো হলো কিনা, টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম, উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন in every sector of the country's development। অর্থাৎ ফার্স্ট আপনার সাবজেক্ট, দেন ভার্ব। এখানে ভার্ব কোনটা, আর কিপিং। তারপর কি করব, ফ্রেজ ধরে ধরে, ফ্রেজ বাংলা বাক্যের লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবো। এই ফ্রেজ ধরাটা কি আমি একটু বুঝাই বলি আপনাদের। তার আগে এটা একটু আগে আমরা আবার আবার একটু ভেঙে ভেঙে দেখি এখানে কি আছে। দেখেন স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আমি পিডিএফ দিলে আপনারা এটা কিন্তু একটু প্র্যাকটিস করবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। এবং কত সুন্দরভাবে আমি দেখেন এখানে একদম ভেঙে ভেঙে কিভাবে ট্রান্সলেট করবেন যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে, যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবেন একদম ভেঙে ভেঙে, সেটা আমি এখানে দিয়েছি একদম ধারাবাহিকভাবে। সো দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ কান্ট্রিজ ডেভেলপমেন্ট, অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। তো দেখেন কত সুন্দরভাবে দেওয়া আছে। আমি আবারও বলছি, পিডিএফ পাঠিয়ে দিলে আপনারা নিজেরা কিন্তু প্র্যাকটিস করবেন। যেমন দেখেন বলছে স্টেপ 1, সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করুন কে রাখছে, উত্তরটা কি, নারীরা, উইমেন, মহিলারা। এবার ভার্ব হচ্ছে রাখা, কিপ মানে রাখা, বাট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সো আর কিপিং। সো এবার কি রাখছে তারা, কোন জিনিসটা রাখছে, তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর, দেয়ার সাইন অফ স্কিল এন্ড কোয়ালিফিকেশন। এবার বলছে দেখেন পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা প্রেপোজিশনাল ফ্রেজ। যেমন প্রতিটি ক্ষেত্রে, এটাকে আমরা কি বলতে পারি, ইন এভরি সেক্টর, দেশের উন্নয়নের, অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। তাহলে টোটাল সেন্টেন্সটা এই, যে উইমেন আর কিপিং দেয়ার সাইন অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন আমি কি বলছি, যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে ফার্স্টে যেটা করতে হবে, ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে
আপনাকে সাবজেক্ট বের করতে হবে। সাবজেক্ট বের করার জন্য ভার্বের কাছে আসতে হবে। বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ওই ভার্বটাকে প্রশ্ন করবেন কারা রাখছে, কে করছে, কে করছে বা কারা করছে, সাবজেক্ট পেয়ে যাবেন। এবার যে ভার্বটা লাস্টে থাকে ওই ভার্বটাকে সোজা সাবজেক্টের পরে বসাতে হবে যখন আপনি ইংলিশে করবেন। সাবজেক্টের পরে শুধু বসালে হবে না, ওই বাংলা ভার্বটাকে দেখে টেন্স আগে ধরতে হবে, যেটা কোন টেন্সে লেখা। এরপর সাবজেক্টের পর যদি আপনি সঠিকভাবে বসাতে পারেন, বাকি অংশটা বাংলা বাক্যের লাস্টের থেকে ফার্স্টের দিকে আসতে হবে করতে করতে। এখন এই যে বাংলা বাক্যের লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসবেন, সেটা ওয়ার্ড বাই ওয়ার্ড না, ফ্রেজ ধরে ধরে, বাংলা ফ্রেজ ধরে শিখতে হবে। মানে কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড এটা বুঝতে হয়। যেমন দেখেন এখানে আরেকটা বাক্য আছে, এই যে বাক্যটা একটু বোঝেন। এখানে বলছে যে প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। সো এই যে বাক্যটা আপনারা দেখছেন না, যে প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। একবার ভেবে দেখেন এই ধরনের সেন্টেন্স আপনারা কতজন করতে পারেন। করতে গেলে আমরা মনে করি কোনটা কোনটার পর বসাবো, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কিভাবে হবে। তো সেটা তো একবার বললাম, বাট আগে বলি যে ফ্রেজ ধরা শেখেন। যেমন মনে করেন এই যে সম্পূর্ণ বাক্যটা, এই বাক্যের ভিতর যতগুলো শব্দ আছে, ওয়ার্ড, এই প্রত্যেকটা তো এক একটা ওয়ার্ড। প্রশাসন একটা ওয়ার্ড, সঠিক একটা ওয়ার্ড, জবাব দিতে একটা ওয়ার্ড, না একটা ওয়ার্ড, থাকা একটা ওয়ার্ড, এগুলো শব্দ না, ওয়ার্ড। এই ওয়ার্ড গুলো কোনটার সাথে কোনটা কানেক্টেড আছে এইটা আগে ধরার চেষ্টা করেন। কিভাবে দেখেন, যেমন এই যে প্রশাসনে, এটা কিন্তু একা, বোঝার চেষ্টা করেন প্রশাসনে। এবার বলছে সঠিক জবাবদিহিতা না থাকা, এই এই চারটা ওয়ার্ড কিন্তু একসাথে কানেক্টেড। একবার ভেবে দেখেন, এই যে সঠিক জবাবদিহিতা না থাকায়, এখানে যদি প্রশাসনে না থেকে প্রশাসনের থাকতো, এখানে একটা থাকতো, তাহলে কিন্তু এই পাঁচটা একসাথে কানেক্টেড হতো, যে প্রশাসনের সঠিক জবাবদিহিতা না থাকায়। বাট এখানে যেহেতু এটা কিন্তু একা হয়ে গেছে। এইভাবে এই সেন্স সেন্স দিয়ে বোঝার চেষ্টা করেন। এবার বলছে কোথায়, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, তাহলে এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড, এই যে তিনটা ওয়ার্ড, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে। এবার বলছে কর্মচারীগণ, এখানে যদি প্রতিষ্ঠানের থাকতো, থাকতো, তাহলে এই কর্মচারীগণও একসাথে অ্যাড হয়ে যেত। বাট এই কর্মচারীগণ কিন্তু এখানে একা, একা, বোঝার চেষ্টা করেন। এবার বলছে তাদের দায়িত্ব, এই দুইটা ওয়ার্ড একসাথে কানেক্টেড, তাদের দায়িত্ব, এই দুইটা ওয়ার্ড। সঠিকভাবে, এই ওয়ার্ডটা একা, সঠিকভাবে এটা একা। পালন করে না, এই যে তিনটা ওয়ার্ড, পালন করে না, এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। বাংলায় ফ্রেজ ধরা শিখতে হয় যে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড। আমি কি বলছি, এই যে প্রশাসনে, এটা একা, সঠিক জবাবদিহিতা না থাকায় এই চারটা ওয়ার্ড একসাথে কানেক্টেড, এটাকে বলছি এক গুচ্ছ ওয়ার্ড, যাকে ইংলিশে বলা হচ্ছে ফ্রেজ। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। কর্মচারীগণ, এটা একা, তাদের দায়িত্ব, এই দুইটা ওয়ার্ড কানেক্টেড একসাথে। সঠিকভাবে, এটা একা, পালন করে না, এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। এবার আমি কি বলছি, ট্রান্সলেট কিভাবে করব, বাংলা বাক্যের লাস্টে আসবো। এখানে লাস্টে কোনটা, পালন করে না, এটা কি, ভার্ব। এবার কারা পালন করে না, কে পালন করে না, এইভাবে সাবজেক্টটা বের করতে হবে, কে বা কারা, কর্মচারীগণ। তাহলে আমার ইংলিশটা কি হবে এটা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দ্য এমপ্লয়িজ, দ্য এমপ্লয়িজ, এই হচ্ছে আমার সাবজেক্ট, কর্মচারীগণ প্লুরাল সাবজেক্ট। এবার পালন করে না, তাহলে করে, করে না, এটা কোন টেন্স হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল, তাই না? আমি যদি বলি পালন করেনি, তাহলে পাস্ট টেন্স হতো। পালন করবে না, ফিউচার টেন্স হতো। পালন করছে না, কন্টিনিউয়াস টেন্স হতো। তো পালন করে না, তাহলে যেহেতু সাবজেক্ট প্লুরাল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নেগেটিভ করতে হবে, ডু নট। পালন করা ইংরেজি কি, পারফর্ম করা। পারফর্ম, কি লিখলাম, দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম, অর্থাৎ কর্মচারীগণ পালন করে না। সাবজেক্ট আর ভার্ব শেষ, সাবজেক্ট আর ভার্ব শেষ। এবার কি করব আমি, লাস্টের দিক থেকে, বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবে। লাস্টে কোন ওয়ার্ডটা আছে, সঠিকভাবে, এটা কি, এটা একটা অ্যাডভার্ব কিন্তু। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম প্রপারলি, প্রপারলি, দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম প্রপারলি। এবার কি, তাদের দায়িত্ব, তাহলে এই দুইটা ওয়ার্ড একসাথে কানেক্টেড, এটা লিখবো যে দেয়ার, দেয়ার রেসপন্সিবিলিটিস। অন্য অনেক ভাবে লেখা যায় কিন্তু, মানে আমি যেভাবে লিখছি এটাই লিখতে হবে। সাবজেক্ট আর ভার্ব ঠিক রাখতে পারলে এটা বিভিন্ন ওয়েতে করা যায়, বাট এইটা হচ্ছে কারেক্ট ওয়ে এবং সহজ ওয়ে, সহজ টেকনিক। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম প্রপারলি দেয়ার রেসপন্সিবিলিটিস, মানে অন্যভাবে বলতে কি, এই প্রপারলি যদি আপনি রেসপন্সিবিলিটিস এর পরে দেন,
এটাও কিন্তু কারেক্ট। এই প্রপারলি যদি আপনি ওই ডু নট আর পারফর্মের মাঝে দেন সেটাও কারেক্ট, মানে এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব রিলেটেড ওয়ার্ড যে কোনো জায়গায় বসানো যায়। আপনি এরকম বলতে পারেন দ্য এমপ্লয়িজ ডু নট প্রপারলি পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস। আপনি এটাও বলতে পারেন দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি। বিভিন্ন হইতে বললেও মানে অ্যাডভার্ব সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসালে মিনিং এর চেঞ্জ করে না, এই জন্য আজকে বলছি। বাট আমি যেভাবে বললাম ওই নিয়মটা ফলো করলে সব সেন্টেন্সই সহজে ট্রান্সলেট করতে পারবেন। দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম প্রপারলি দেয়ার রেসপন্সিবিলিটিস। এবার কি আছে, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে। এই তিনটা ওয়ার্ড একসাথে আমরা বসাবো। এটা কেমন হবে, প্রতিষ্ঠান একটা প্লেস ইন্ডিকেট করছে, ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস। কি লিখলাম বলেন তো? The employees do not perform their responsibilities in most government organizations. এবার কি আছে, সঠিক জবাবদিহিতা না থাকায়, এই চারটা ওয়ার্ড। তাহলে এটাকে আমরা ফ্রেজ আকারে ইংলিশে কি বলতে পারি? ডিউ টু ল্যাক অফ, ল্যাক মানে কি অভাব, না থাকা, ডিউ টু ল্যাক অফ প্রপার প্রপার রেসপন্সিবিলিটিস। কি লিখলাম? দ্য এমপ্লয়িজ do not perform their responsibilities, ও সরি রেসপন্সিবিলিটি না তো, কি বলছে যে জবাবদিহিতা ইংরেজি অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি, COUNTABILITY, দেখেন তো বানানটা ঠিক হলো কিনা। কি লিখলাম? হ্যাঁ, দ্য এমপ্লয়িজ ডু নট, দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দেয়ার perform properly their responsibilities in most government organizations due to lack of proper accountability. এবার কি, প্রশাসনে। তাহলে এটা একটা প্লেস, একটা প্রতিষ্ঠান, একটা জায়গা, প্রশাসন একটা প্লেস। সো ইন, একটা ইন প্রিপোজিশন বসাতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন, ইন অ্যাডমিনিস্ট্রেশন। সো এইভাবে কিন্তু আপনারা এটাকে কমপ্লিট করতে পারেন। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যাঁ, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। এটা কঠিন না, আপনারা চাইলেই করতে পারবেন। কেউ কি বুঝতে পারছেন যে কিভাবে এই ট্রান্সলেট গুলো করতে হয়? আমার কথা কি বোঝা যাচ্ছে? যা যা বলছি এর থেকে ডিটেলস আর বোঝানো যায় না। হ্যাঁ, কথা ক্লিয়ার শোনা যায়? কথা বোঝা যাচ্ছে ক্লিয়ার। ওকে। সো দেখেন, দেখেন আপনি যদি ইংলিশে এক্সপার্ট হতে চান, আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান, এই ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শিখতে চান, আপনাকে এই জায়গায় আসতে হবে। আপনি অন্য বিভিন্ন জায়গায় ক্লাস করতে পারেন, দেখতে পারেন, অন্য অনেক টিচারের ক্লাস দেখতে পারেন। ওই আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, বা হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল, ডাজ হি প্লে ফুটবল, এইভাবে ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিস করা বা ওই টেন্স ঘোরানো, শুধু ওই জায়গায় বসে থাকলে হবে না। প্র্যাকটিক্যাল জায়গা বলতে এটাই, এই যেটা আমি দেখাচ্ছি। আপনি যখন প্রফেশনাল লাইফে যাবেন, আপনাকে এই ধরনের বিষয়গুলো, এই ধরনের সেন্টেন্স গুলোই ফেস করতে হবে। এইটা যখন আপনি করতে সক্ষম হবেন, তখনই আপনি ইংলিশে এক্সপার্ট হবেন। নিজের ভিতরে যে আত্মতুষ্টি সেটা আপনি পাবেন, যে না আমি এখন ইংলিশ পুরোপুরি ভাবে জানি বা পারি। ভাষা ভাষা ল্যাঙ্গুয়েজ শিখে কোনো লাভ হয় না। আমাদের আজকে আজ রাত 10টা থেকে আমার একদম সম্পূর্ণ নতুন একটা পেইড বেসের ক্লাস শুরু হচ্ছে। এই যেভাবে আমি দেখাই, আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি যেভাবে বোঝাই, আপনি 10,000 20,000 টাকা দিয়ে একটা BCS এর কোচিং এ ভর্তি হন, একটা আইএলটিএস এর কোচিং এ ভর্তি হন। আপনারা অনেকেই আছেন বিভিন্ন জায়গায় হয়তো পেইড কোর্সেরও ক্লাস করেন, সেই ক্লাসগুলো করবেন। আর আমার এই ফ্রি ক্লাস করে যাবেন, নট পেইড, কোনো টাকা পয়সা দিতে হবে না। এই যে শিখতেছেন, এই যে দেখাচ্ছি, ক্লাস করতেছেন, আমি তো আর এর জন্য কোনো টাকা চাচ্ছি না। তো আপনারা যে কোনো জায়গা থেকে পেইড কোর্স করে আসেন, আর আমার 2-3টা ফ্রি ক্লাস করে যাবেন। কারণ আমি ক্লাসগুলো একটু লং টাইম ধরে নেই, ইন ডিটেলসে কথা বলি, ল্যাঙ্গুয়েজের অরিজিনটা নিয়ে কথা বলি। আমি যাদেরকে শেখাই এমন ভাবেই শেখাই সে যেন ইংলিশ এক্সপার্ট হতে পারে, ফ্লুয়েন্ট হতে পারে, নিজেই মাস্টার হতে পারে, অন্যদেরকে শেখাতে পারে। আপনি যাতে আপনার নেক্সট জেনারেশনকে ল্যাঙ্গুয়েজটা শেখাতে পারেন, এটা আপনার একটা অ্যাসেট বা সম্পদ হয়ে যাতে থাকে, সেভাবে আমি শিখিয়ে বা পড়িয়ে থাকি। এর থেকে ভেঙে ভেঙে বা ডিটেলস আর বোঝানো যায় না। তো আপনারা দেখবেন কম্পেয়ার করে যে কোনো ক্লাসের সাথে, যদি যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, বেটার কিছু না পান তখন আপনি বলবেন। কারণ আমি সেভাবে ইন ডিটেলসে প্রত্যেকটা বিষয় দেখাই বা পড়াই। আচ্ছা, তাহলে কি হলো টোটাল সেন্টেন্সটা? যে the employees do not perform properly their responsibilities in most government organizations due to lack of proper accountability in administration. So এখানে ভেঙে ভেঙে দেওয়া আছে যে এখানে যদি সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করা হয় কে বা কারা দায়িত্ব পালন করে না, উত্তর হচ্ছে কর্মচারীগণ। এরপর মানে ভেঙে ভেঙে সব দেওয়া আছে যে দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দ্য রেসপন্সিবিলিটিস প্রপারলি, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস, সঠিক জবাবদিহিতা না থাকায়, ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি, প্রশাসনে, ইন অ্যাডমিনিস্ট্রেশন। সো এরপর দেখেন এখানে একটা বাক্য আছে,
চাকুরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। অনেকে এই ধরনের সেন্টেন্স গুলো করতে পারে না, তো কিভাবে আপনি করবেন? চাকুরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। সাবজেক্ট কে? আই। আমি না? আই। কে হতে চায়? কারা হতে চায়? আমি। এবার ভার্ব কি? হতে চাই। তাহলে এটা কোথায় আছে? লাস্টে। ইংলিশে কোথায় হবে? সাবজেক্টের পরে। ওয়ান্ট মানে চাওয়া, বাট ওয়ান্টের পরিবর্তে আরেকটা ভার্ব ব্যবহার করা যায়, উড লাইক টু, যেটা বেশি ফর্মাল বোঝায়, অর্থাৎ পলাইটনেস ক্রিয়েট করে, ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ আই ওয়ান্ট না বলে আই উড লাইক টু। এই লাইক, উড লাইক টু মানে কি? চাওয়া। এখন তো হতে চাইলে, তাহলে হওয়া ইংরেজি কি? অনেকে এগুলো বসাতে ভুলে যায়, বসায় না। সো আই ওয়ান্ট বা আই উড লাইক টু বি, আমি হতে চাই, এই বি মানে হতে চাও। এই হচ্ছে আমার সাবজেক্ট আর ভার্বটা কমপ্লিট হলো। আই উড লাইক টু বি। এবার আমরা কি করব বলেন তো? বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবো। তাহলে আই উড লাইক টু বি কি? স্বাবলম্বী হতে চাই। আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট। সেলফ ডিপেন্ডিং। এবার হচ্ছে ব্যবসা করে কেন চাকুরির বাজার মন্দা থাকায়। তাহলে বলতে পারি ব্যবসা করে, সো বাই ডুইং বিজনেস, বাই ডুইং বিজনেস। ব্যবসা করে আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট বাই ডুইং বিজনেস। এবার বলছে চাকুরির বাজার মন্দা থাকায়, এই চারটা ওয়ার্ড একসাথে কানেক্টেড। চাকুরির বাজার মন্দা থাকায়, থাকা ইংরেজি কি? ডিউ টু, মানে কারণে, থাকার কারণে, ডিউ টু ব্যাড জব মার্কেট। আর কিছুই না, নাথিং এলস, জব মার্কেট। তো কি লিখলাম টোটাল সেন্টেন্সটা? যে আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট, আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট বাই ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট বাই ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট বাই ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। আশা করি আপনাদের একটু একটু করে ক্লিয়ার হচ্ছে কিভাবে বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স আপনারা ট্রান্সলেট করবেন। এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্রফেশনালি শিখতে হবে। এইখানে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজ গুলো অনেকে বুঝতে পারে না, দেখলে মনে করে কি যে কত কঠিন জিনিস, পারবো কি পারবো না, হবে কি হবে না। আরেকটা বিষয় বলি, এই ধরনের সেন্টেন্স গুলো আপনি বাংলায় দেখেন খুব সহজ মনে হবে। মানে এই ধরনের সেন্টেন্স গুলো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের ডে টু ডে লাইফে অনেক বেশি ব্যবহার করে থাকি, বাট আপনি ইংলিশে করতে যান, বিভিন্ন জায়গায় আপনার মনে হবে যে বেঁধে যাচ্ছে, হচ্ছে না, ভার্ব আসছে না, ভার্ব কোনটা হবে, কোন টেন্সে লিখতে হবে, টেন্স আসছে না মনে, এরকম প্রবলেম আপনি ফেস করবেন। দেখেন, আমি একবার একটু পড়ি। বলছে সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো এই যে সেন্টেন্স গুলো আপনারা দেখছেন, এই সেন্টেন্স গুলো এর আগে আমরা বাক্য দেখে আসছি, এখন দেখছি একটা প্যাসেজ, ছোট একটা প্যাসেজ। এটা কিভাবে আমরা ট্রান্সলেট করবো? আমি ওই যে যে ফর্মুলা আমি বলছি যে আগে আমরা ভার্বের কাছে আসবো, বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, দেন সাবজেক্টে পরে ভার্ব বসাবো, তারপর বাংলা বাক্যে লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো। বাট দেখেন এইখানে কিভাবে হচ্ছে। বলছে সকালে ঘুম থেকে ওঠা একটা ভালো অভ্যাস, তাহলে এখানে ভার্ব কই? অভ্যাসটা ভার্ব হবে নাকি ওঠা ভার্ব হবে, কি হবে? দেখেন অ্যাকচুয়ালি খোলা চোখে যদি দেখি এই বাক্যে কোনো ভার্ব নেই, বাংলায় এখানে কোনো ভার্ব নেই, বাট ইংলিশে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্স। উইদাউট ভার্ব ইউ ক্যান নট বি এবল টু রাইট এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য লেখা যায় না। বাট এইখানে কিন্তু বাংলায় কোনো ভার্ব নেই, দেখেন তো আছে কোথাও? মনে রাখবেন বাংলা বাক্য দুই ভাবে হয়, একটা হচ্ছে ভার্ব যুক্ত, একটা হচ্ছে ভার্ব বিহীন। ভার্ব যেখানে আছে তো আছে বোঝা যায়, থাকে, আর যেখানে থাকে না সেই বাক্যগুলো ইংলিশে করার ক্ষেত্রে অ্যাম ইজ আর ওয়াজ আর এর ব্যবহার হয়। অর্থাৎ ভার্ব হিসেবে বি ভার্ব নিয়ে আসতে হয়। মনে করেন আমি বলছি যে আমি একজন ছাত্র, আমি কি কোনো ভার্ব? একজন কি কোনো ভার্ব? ছাত্র কি কোনো ভার্ব? কোনো কাজ করা বোঝাচ্ছে? না। বাট আপনি যখন ইংলিশে লিখবেন আই অ্যাম আই স্টুডেন্ট, এরকম লিখতে হবে যে অ্যামটা আমাকে নিয়ে আসতে হয়েছে। তো যে বাংলা বাক্যগুলোতে ভার্ব থাকে না, ইংলিশে করার ক্ষেত্রে অ্যাম ইজ আর ওয়াজ আর মূলত ভার্ব হয়। যেমন সকালে ঘুম থেকে ওঠা, এটা সাবজেক্ট। এটা কি? সাবজেক্ট। অর্থাৎ আর্লি রাইজিং ফ্রম
আর্লি রাইজিং ফ্রম দ্য, কোথায় লিখতেছি, সরি, আর্লি রাইজিং ফ্রম দ্য বেড, আর্লি রাইজিং ফ্রম দ্য বেড। এবার কি বলছে, একটি ভালো অভ্যাস, আর্লি রাইজিং ফ্রম দ্য বেড। আর অবস্থায় আর এই হচ্ছে সাবজেক্ট, এবার ভার্ব বসাতে হবে, ভার্ব হচ্ছে জাস্ট ইজ, অন্য কোনো কিছুই না। ইজ আ গুড হ্যাবিট, সকালে ঘুম থেকে ওঠা একটা ভালো অভ্যাস, আর্লি রাইজিং ফ্রম দ্য বেড ইজ আ গুড হ্যাবিট। জাস্ট এই হচ্ছে শেষ। ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ, ভোর ইংরেজি কি জানেন? ডন। দেখেন, দা ওয়েদার, the weather of dawn, DAWN, the weather of dawn, the weather of DAWN, dawn, the weather of dawn, সকালের আবহাওয়া। থাকা ইংরেজি কি জানেন? স্টে বা রিমেইন, রিমেইন, the weather of the dawn remains, অর্থাৎ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, সো the weather of the dawn remains, কি লেখা আছে? নির্মল ও বিশুদ্ধ, অর্থাৎ আপনি বলতে পারেন ফ্রেশ অ্যান্ড পিওর। অর্থাৎ কি লিখলাম তাহলে টোটাল সেন্টেন্সটা? আর্লি রাইজিং ফ্রম দ্য বেড ইজ আ গুড হ্যাবিট, দ্য ওয়েদার অফ ডার্ন রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময়ও বেশি পায়। কোনো বাক্যে যদি এরকম যে বা সে থাকে, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে হয়। রিলেটিভ প্রোনাউন কেমন জানেন? দেখেন, হি, এটা হচ্ছে আমার মূলত মেইন সাবজেক্ট। এবার যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে, হি হু রাইজেস, এবার আমাকে হু লিখতে হলো, যে হি হু রাইজেস আর্লি, আর্লি। দেখেন, এবার হচ্ছে মেইন ভার্বটা লিখবো, গেটস, সময়ও বেশি পায়, তাই না? গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল, গেটস এনাফ। দেখেন এই জায়গায় বিষয়টা কি, আমি আমি নিচে আসে আমি দেখাবো আপনাদের। বাট এই একটা বাক্য তৈরি করতে গেলে কিসের প্রয়োজন হয় বলেন তো? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, বোঝেন? ভার্ব হচ্ছে গেটস, মানে হি গেটস এনাফ টাইম। কি বলছে? সে পায় পর্যাপ্ত সময়, বা সে বেশি সময় পায়। হি গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল, মানে সে বেশি সময় পায়। এবার কে বেশি সময় পায়? যে দ্রুত ঘুম থেকে ওঠে, যে সকালে ঘুম থেকে ওঠে। অর্থাৎ হি হু রাইজেস আর্লি, মানে একটা কমপ্লিট বাক্যের ভিতরে একটা ক্লজ, এটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে এই ক্লজটা তৈরি করা। মানে এই যে সে যদি থাকে তখন এই ধরনের সেন্টেন্স গুলো তৈরি হয়। আবারও বলছি, কি বলছে দেখেন, যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে সে সময় বেশি পায়। মানে একটা সেন্টেন্সে আমার একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, দেন এক্সটেনশন। তো সাবজেক্ট কি? হি, ভার্ব কি? গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল। বাংলা অর্থ হচ্ছে সে সময়ও বেশি পায়। এবার কে সময় বেশি পায়? যে সকালে ঘুম থেকে ওঠে। ওই যে সকালে ঘুম থেকে ওঠে লিখলাম, ওইটার জন্য হু রাইজেস আর্লি আমাকে ওই সাবজেক্টের পরেই লিখতে হলো, মানে আলাদা একটা ক্লজ। ক্লজ মানে কি? সাবজেক্ট ভার্ব। সো হি হু রাইজেস আর্লি গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল। এবার কি বলছে? মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। এখানে দেখেন, যে ব্যক্তি, সে ব্যক্তি, আমি, আমরা, এই ধরনের কোনো কিছু লেখা নেই। জাস্ট বলছে মনোযোগ দিয়ে দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। এটা ইংলিশে এরকম হবে যে ডেইলি অ্যাক্টিভিটিস। দেখেন, দৈনন্দিন কাজ, সাবজেক্ট আছে কি সম্পাদন করা যায়? দৈনন্দিন। সো ডেইলি অ্যাক্টিভিটিস, এখানে কোনো সাবজেক্ট নেই, এটা এটা প্যাসিভ ভয়েস। ACTIVI টিআইএস, ডেইলি অ্যাক্টিভিটিস আর পারফর্ম বা সম্পাদন করা যেতে পারে, হলে বেশি ভালো হতো। আমি ক্যান দিয়ে লিখি, যেমন ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্ম, অর্থাৎ মডেলের প্যাসিভ ক্যান বি প্লাস V3। ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্মড উইথ কিন কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে। আমরা এরকম বলতে পারি উইথ কিন, উইথ কিন, KEEN, কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন। বলেন তো আমি কি বললাম? উইথ কিন কনসেন্ট্রেশন। কি লিখলাম? আর্লি রাইজিং ফ্রম দ্য বেড ইজ আ গুড হ্যাবিট, দ্য ওয়েদার অফ ডার্ন রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর, হি হু রাইজেস আর্লি গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল, ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্ম উইথ কিন কনসেন্ট্রেশন। বলছে বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। দেখেন, এই বাক্যে কোনো ভার্ব নেই, ভার্ব বিহীন বাংলা বাক্য। এখানে আমার বি ভার্বের সেন্টেন্স হবে। অর্থাৎ বিশেষ করে ইংরেজি কি? স্পেশালি। আমি ক্লাস শেষ করার পর আপনারা এই PDF ফাইলটা আরেকবার একটু নিজেরা পড়বেন, রেকর্ড ক্লাসটা দেখবেন, দেখবেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে এই বিষয়গুলো। স্পেশালি ফজরের নামাজ আদায় করে হাঁটা, এটার ইংরেজি কি? যে আফটার পারফর্মিং ফজর সালাত, কি বলতে পারি? আফটার পারফর্মিং
ফজর সালাত, আফটার পারফর্মিং ফজর সালাত। এবার হচ্ছে আমি মেইন সাবজেক্ট হাঁটা, ওয়াকিং, ওয়াকিং। এবার ইজ গুড ফর হেলথ, ইজ গুড ফর হেলথ, ইজ গুড ফর হেলথ কি লিখলাম? বিশেষ করে ফজরের নামাজ আদায় করে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। অর্থাৎ স্পেশালি আফটার পারফর্মিং ফজর সালাত ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আফটার পারফর্মিং ফজর সালাত ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আফটার পারফর্মিং ফজর সালাত ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ওকে, সো এইভাবে যে কোনো যে কোনো প্যাসেজকে খুব সহজে আপনারা ট্রান্সলেট করতে পারবেন যদি বেসিক কিছু কনসেপ্ট আপনাদের থাকে, আপনারা রাখেন। এখানে সব কিছু দেওয়া আছে। দেখেন বলছে আসুন ভেঙে ভেঙে ট্রান্সলেট করি। কি বলছে এখানে একটু বোঝেন, কত সুন্দরভাবে কত সিম্পল ভাবে প্রত্যেকটা বিষয় এখানে দিয়ে দেওয়া আছে। বলছে যে সকালে ঘুম থেকে ওঠা, আর্লি রাইজিং ফ্রম দ্য বেড, একটি ভালো অভ্যাস, আ গুড হ্যাবিট। তাহলে সকালে ঘুম থেকে ওঠা একটি ভালো অভ্যাস, আর্লি রাইজিং ফ্রম দ্য বেড ইজ আ গুড হ্যাবিট, কারণ ভার্ব ছাড়া তোমার বাক্য হবে না। এবার বলছে যে ভোরের আবহাওয়া থাকে নির্মল ও বিশুদ্ধ, দ্য ওয়েদার অফ ডন রিমেইনস ফ্রেশ অ্যান্ড পিওর। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে, দ্য পারসন হু রাইজেস আর্লি, সে সময় বেশি পায়, গেটস এনাফ টাইম অ্যাজ ওয়েল। যে ব্যক্তি খুব সকালে ঘুম থেকে ওঠে, এখানে একটা নোট আছে, এই নোটটা একটু দেখেন। বলছে বাক্যে যখন যে বা সে থাকবে, সে বাক্যে একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। এবং এখানে রিলেটিভ প্রোনাউন হলো হু, যা সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে। এবং রিলেটিভ প্রোনাউন দিয়ে একটি বাক্যাংশ তৈরি করতে হবে, যাকে আমরা ক্লজ বলে থাকি। রিলেটিভ প্রোনাউন দিয়ে একটি বাক্যাংশ, যেমন এই ধরনের কিছু বাক্য আবার আরো দিয়েছে, যেমন যে নিয়মিত পড়াশোনা করে সে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে। তাহলে কিভাবে আমরা এই ধরনের বাক্য ইংলিশে করতে পারি? আহ He who studies regularly can expect a good result. He who studies regularly can expect a good result. যে নিয়মিত পড়াশোনা করে সে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে। যে দেশকে ভালোবাসে সে একজন দেশপ্রেমিক। He who loves the country is a patriot. He who loves the country is a patriot. যে ভোরে ওঠে সে তার সব কাজ সময় মতো শেষ করতে পারে। He who gets up early can finish all his work in time. He who gets up early can finish all his work in time. দৈনন্দিন কাজ সম্পাদন করা যায়। ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্ম, মনোযোগ দিয়ে, উইথ কিন কনসেন্ট্রেশন। অর্থাৎ ডেইলি অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্ম উইথ কিন কনসেন্ট্রেশন। দৈনন্দিন কাজ মনোযোগ দিয়ে সম্পাদন করা যায়। বিশেষ করে স্পেশালি ফজরের নামাজ আদায় করে হাঁটা, আফটার পারফর্মিং ফজর সালাত, স্বাস্থ্যের জন্য খুব ভালো। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। সো after performing, especially after performing ফজর সালাত, walking is good for health. সো এইভাবে কিন্তু আপনারা যে কোনো বাংলা বাক্যকে খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। ইভেন যে কোনো প্যাসেজকেও খুব সহজে ট্রান্সলেট করতে পারবেন। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, আপনারা পারলে এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন, নিজেরা একটু করার চেষ্টা করে দেখেন আপনারা পারেন কিনা। এই যে প্যাসেজ, তারপর আমি বলতেছি, আপনারা নিজেরা একটু দেখেন। গত মাসে আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম। তাহলে বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেটের নিয়ম কি? ফার্স্ট আমি সাবজেক্ট বসাবো, তারপর আমি ভার্ব বসাবো, তারপর আমরা ধারাবাহিকভাবে লাস্টের দিক থেকে বাংলা বাক্যের ফার্স্টের দিকে আসবো। তাহলে সাবজেক্টকে আমি, এবার ভার্বকে পালন করা, পালন করা ইংরেজি কি? অবজার্ভ। তাহলে আই অবজার্ভ, এখানে ইডি হবে, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আই অবজার্ভ, এবার কি? আমার একমাত্র ছেলের জন্মদিন, মাই অনলি সানস বার্থডে। বলুন তো ইংলিশে কি হবে? আই অবজার্ভড মাই অনলি সানস, একমাত্র ছেলে, সানস বার্থডে। কি বললাম? আই অবজার্ভ মাই অনলি সানস বার্থডে, গত মাসে, লাস্ট মান্থ, লাস্ট মান্থ। আই অবজার্ভ মাই অনলি সানস বার্থডে লাস্ট মান্থ। দেখছেন? এই হচ্ছে আমার সেন্টেন্স, কঠিন না। জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়, এটা একটা প্যাসিভ ভয়েস, কারণ এখানে আমি করেছি পরিষ্কার বা সে করেছে, কেউ করেছে, এরকম নেই। সো সাবজেক্ট হচ্ছে ড্রয়িং রুম, সেটা তো নিজে নিজে পরিষ্কার হতে পারে না, একটা ইনঅ্যাক্টিভ ওয়ার্ড। এটা আমি গতকাল বলেছিলাম যে প্যাসিভ ভয়েসের গুরুত্ব কতটা। এরকম যে দ্য ড্রয়িং রুম নিডেড টু বি ক্লিন অন দ্য অকেশন অফ বার্থডে। ড্রয়িং রুমটি পরিচ্ছন্ন করার পর কেক কেনার উদ্দেশ্যে আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। দেখেন একটা বাক্যে অনেক কিছু থাকতে পারে, বাট আপনাকে জিস্ট অংশটুকু বের করতে হবে। জিস্ট মানে কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেমন এখানে সাবজেক্টকে আমি, আই, ভার্বকে গিয়েছিলাম, তাহলে গো মানে যাওয়া, তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এবার কোথায় গিয়েছিলাম? স্থানীয় কনফেকশনারি, ইংরেজি কি হতে পারে? লোকাল কনফেকশনারি। তাহলে আই
ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি। দেখেন এই যে বাক্যটা, মানে আমরা কিভাবে পড়বো, এখানে অনেক কিছু লেখা যে আমার ড্রয়িং রুম পরিচ্ছন্ন করার পরে কেক কেনার উদ্দেশ্যে আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। অনেক বড় না? বাট আগে আপনি কি করবেন, জিস্ট বের করতে হয়। যেমন আমি, এবার গিয়েছিলাম, আই ওয়েন্ট, এই সাবজেক্ট আর ভার্ব আগে বসান, তারপর যা থাকে লাস্ট থেকে ফার্স্টের দিকে আসেন। আই ওয়েন্ট টু দা লোকাল, LOCAL confectionery, I went to the local confectionery। এরপরে কি হবে, যে কেক কেনার উদ্দেশ্যে, তাহলে ইন অর্ডার, অর্ডার টু পারচেস কেক, ইন অর্ডার টু পারচেস, ইন অর্ডার টু পারচেস কেক। এবার লাস্টের অংশটুকু কি আছে, যে ড্রয়িং রুমটি পরিচ্ছন্ন করার পর, অর্থাৎ আফটার ক্লিনিং মাই ড্রয়িং রুম। এটা কিন্তু কঠিন না। অথবা হ্যাভিং ক্লিন মাই ড্রয়িং রুম, এই কথাটাকে কিন্তু এইভাবেও বলা যায়, যে আফটার হ্যাভিং, এটাকে বলা হয় একটা পারফেক্ট পার্টিসিপল, একটা ফ্রেজ, ক্লিনড মাই ড্রয়িং রুম, ড্রয়িং রুম। এই যে অংশটা, এই অংশটা একদম শুরুতেও বসানো যায়। মানে কথাটাকে আপনি এইভাবে বলতে পারেন যে আফটার হ্যাভিং ক্লিনড মাই ড্রয়িং রুম, আফটার হ্যাভিং ক্লিনড মাই ড্রয়িং রুম, আফটার হ্যাভিং ক্লিনড মাই ড্রয়িং রুম, I went to the local confectionery in order to purchase cake. অথবা এই যেভাবে লিখছি এটাও বলা যায় যে আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি ইন অর্ডার টু পারচেস কেক আফটার হ্যাভিং ক্লিন মাই ড্রয়িং রুম। একটা কাজ করে আর একটা কাজ করা, হ্যাভিং প্লাস ভি3 এর ব্যবহার হয়। এরপর বলছে যখন কেক কিনে ফিরে আসছিলাম, while returning with the cake, এরকম বলতে পারেন, or you can also say that while I was returning with the cake, এটা past continuous tense। তখন আমি বহুদিনের পুরনো এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম। তাহলে I met a very old days friend, যে আমার বাড়ির দিকে আসছিল। তাহলে হু ওয়াজ কামিং, যে আসছিল, পাস্ট কন্টিনিউয়াস না, টুয়ার্ডস মাই হোম, কোন একটা দিকে বোঝাতে টুয়ার্ডস প্রেপোজিশন বসে, হু ওয়াজ কামিং টুয়ার্ডস মাই হোম। আমি সব লিখে দিলে আর আপনি কি লাভ করলেন? নিজের ব্রেন খাটাতে হবে, অ্যাপ্লাই করতে হবে। দেখেন আমরা ইংলিশ পারি না, আমরা নিজেরা প্র্যাকটিস করি না। অনেকেই মনে করেন কি, আগে আমি ভালো করে শিখে নেই, বুঝে নেই, গ্রামার শিখি, টেন্স শিখি, তারপর ইংরেজি বলবো, তাহলে আপনি জীবনেও পারবেন। আপনাকে কথা বলা শুরু করতে হবে, ফ্রি হ্যান্ডে লেখা শুরু করতে হবে। আপনারা বলেন যে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই, পেইড কোর্সে আমি ইনস্ট্যান্টলি কথা বলাই, স্পিকিং করাই। এই যে আজ আমার যে নতুন পেইড ব্যাচটা শুরু হবে রাত 10টায়, একটু পরে আমি ক্লাস শুরু করব, সেখানে তার 10 মিনিট আছে। আমি আগে তাদের একটা টেস্ট নিব, অর্থাৎ রিডিং প্র্যাকটিস করাবো। আমি দেখবো যে কে কেমন পারে, সেইটা দেখার পর সেইটা বুঝে আমি তাদেরকে মেডিসিন দিব। অর্থাৎ কার কতটুকু ডেভেলপমেন্ট দরকার, কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার, সেটা আমি করাবো। বাট এখানে ফ্রি ক্লাস টিচে আমি আপনাদের মিউট রেখে পড়াচ্ছি, এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। বাট পেইড কোর্সে টু ওয়ে কমিউনিকেশন। কেন তারা প্রফেশনাল হবে না, কেন তারা এক্সপার্ট হবে না, পার্থক্যটা কোন জায়গায় বুঝতে পারেন? বাট এখানে ফ্রি ক্লাস টিচছি, এখানে কিন্তু আমি আমার ফুল ইফোর্ট দিয়ে পড়াচ্ছি। আমি যদি পেইড কোর্সের স্টুডেন্টদের পড়াই, এর থেকে এক বিন্দুও বেশি কিছু আমি তাদেরকে শেখাতে পারবো না, এক বিন্দুও বেশি কিছু তাদেরকে পড়াতে পারবো না, কম ছাড়া। আরো কম পড়াতে পারি কিন্তু বেশি হবে না। কারণ এইখানে আমি যে ইফোর্টটা দিচ্ছি, যেভাবে আমি পরিশ্রম করে আপনাদেরকে দেখাচ্ছি, ওইখানে এই ইফোর্ট বা এই পরিশ্রম আমি দিব ঠিকই, কিন্তু ওইখানে আমার অনেকটা সময় চলে যায় তাদের সাথে কমিউনিকেশন করতে, তাদের পড়াটা নিতে, তাদের মুখ দিয়ে কথা বের করতে, তাদেরকে দিয়ে প্র্যাকটিস করাতে। বাট একটা ভাষা শিখতে গেলে আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি কনভারসেশন না করেন, আপনি যদি স্পিকিং না করেন, আপনার ব্রেইন দিয়ে যদি আইডিয়া জেনারেট না করেন, আপনি কোনোদিনও ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না। হাজারটা ক্লাস করবেন, হাজারটা টিচারের কাছে যাবেন, যত ভালো পড়াক, যত ভালো বোঝাক, কোনো লাভ হবে না। বাট আপনি একদিন কথা বলেন, একদিন টাস্ক কমপ্লিট করেন, একদিন কাজ করেন, একদিন রাইটিং ডেভেলপ করেন, দেখবেন আপনার নিজের ভিতরে একটা প্লেজার কাজ করবে, একটা আনন্দ কাজ করবে, বারবার করতে ইচ্ছা হবে। এটা কঠিন কিছু নয়। এই যে ট্রান্সলেশন গুলো দেখালাম, এর জন্য আহামরি ভোকাবুলারির প্রয়োজন হয় না, আহামরি গ্রামারের প্রয়োজন হয় না, জাস্ট কারেক্ট কিছু টেকনিক জানা লাগে, আর কিছুই না। তাহলে ল্যাঙ্গুয়েজটা দ্রুত ডেভেলপ করা যায়। আমি এখনো বলি, যদি কেউ এখনো পর্যন্ত আমার পেইড কোর্সে অ্যাডমিশন নিতে চান, আজকের ক্লাসে জয়েন করতে না পারলেও আগামীকাল জয়েন করতে পারবেন। আজকে যে ক্লাসটা হয়ে যাবে সেটা রেকর্ড আপনারা পেয়ে যাবেন যারা পরের দিন জয়েন করবেন। এটা হচ্ছে 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস,
রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। আর রাত 10টা থেকে 11টা ক্লাস টাইম থাকবে। 2,000 টাকা কোর্স ফি। যারা একসাথে পারবেন না, যারা পারবেন দিয়ে দিবেন, ঝামেলা থাকলো না। যারা পারবেন না, আমি এই সুযোগটাও দেই, আপনি 1,000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এটা 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরে যদি কমপ্লিট না হয়, এর থেকে বেশি সময় লাগে, সেটাও পাবেন। আর এই কোর্সটা যে কেউ করতে পারবেন, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর আবারও বলছি, প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল আপনি পাবেন। প্রত্যেকটা ক্লাসে 30 জন করে স্টুডেন্ট থাকবে মেইন স্পোকেনের ক্লাসগুলোতে, যাতে করে আপনি খুব সহজে প্রত্যেকটা বিষয় বুঝতে পারেন। ইভেন আমি ওয়ান টু ওয়ান সেশনও নিয়ে থাকি, একটা স্টুডেন্ট কতটুকু ডেভেলপ করলো, কতটুকু পারলো, কোথায় প্রবলেম, এটা আমি সলভ করে থাকি। আর এখানে হিউজ ক্লাস পাবেন, প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে হবে, টোটাল 70টা ক্লাস থাকবে। এবং সিকোয়েন্স মেনটেন করে, ওয়ার্ডার মেনটেন করে, আপনি বুঝতে পারবেন আজকে কি শিখতেছেন, আগামীকাল কি শিখবেন, আজকের ক্লাসের সাথে আগামীকাল ক্লাসের সম্পর্ক কি, কানেকশন কি, কোনটার পর কোনটা পড়তে হবে আপনাকে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে গেলে, শুরুটা কোথায় হবে, শেষটা কোথায় হবে। এইটা যদি একজন মেন্টরের অধীনে থেকে করা না যায়, আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, দিন মাস বছর যেতে থাকবে, আপনি ইংরেজি শিখবেন বিভিন্ন জায়গা থেকে, আজকে আমার কাছে, কালকে অন্য টিচারের কাছে, পরের দিন ইউটিউবে, পরের দিন ফেসবুক পেজে। বাট এইভাবে দেখতে থাকলে, করতে থাকলে, আপনি তো শিখতেছেন, শিখবেন, শিখেই যাবেন, শিখেই যাবেন, ওই শেখাটা শেষ নামাতে পারবেন না, প্রফেশনাল হতে পারবেন না, নিজের ভিতরে অ্যাকচুয়াল যে কনফিডেন্টটা, ওইটা নিয়ে আসতে পারবেন না যে আমি পুরোপুরি ভাবে ইংলিশটা জানি, ওই আত্মবিশ্বাসটা পাওয়া যায় না। বাট আপনি যদি সত্যিকার অর্থে এক্সপার্ট হওয়ার ইচ্ছা থাকে, যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, বা এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, বুঝতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আপনি আসতে পারেন। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি, অ্যান্ড উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমি সফলতার সাথে বর্তমানে 82টা ব্যাচ পরিচালনা করে আসতেছি। সেই করোনা প্যান্ডেমিকের শুরু থেকে এই ক্লাসগুলো শুরু করেছিলাম, অনলাইন ব্যাচ, এখনো পর্যন্ত সেটা আছে। ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, সেখানে প্র্যাকটিস করতে পারবেন, স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। এখানে দেখেন, 10টা ফ্রি হ্যান্ড রাইটিং এর মাস্টার্স ক্লাস থাকবে, 20টা ক্লাস থাকবে কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন উপর। আর যারা আইএলস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। স্পিকিং টেস্ট আমি নিয়ে থাকি। সো যারা ভর্তি হতে চান, 019973569557 এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, অথবা 019386899196, এই দুইটা নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, কল দিয়ে কথা বলতে পারবেন, বা ডিরেক্টলি এখানে হোয়াটসঅ্যাপে নক দিলে। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান, আজকের ক্লাসও যারা করতে চান শুরু থেকে, এই নাম্বারে সেন্ড মানি করে, লাস্ট ডিজিট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, জানালে আমি পেইড কোর্সে প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। ইভেন আপনাদের একটা আইডি কার্ডও থাকবে, এরকম আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। একদম ফর্মাল প্রসেসের মাধ্যমে সবকিছু হবে। কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন, এভরিথিং ইউ উইল গেট ইট ফ্রম দিস কোর্স। অ্যান্ড এতটুকু বলতে পারি, আপনি প্র্যাকটিক্যাল ওয়েতে যে কোনো বয়সে যে কেউ করতে পারবেন। আপনি হাউস ওয়াইফ হন, বিজনেসম্যান হন, জব হোল্ডার, টিচার, অফিসার, ফ্রিল্যান্সার বা যারা প্রবাসী আছেন, যে কেউ করতে পারবেন। প্র্যাকটিক্যাল ওয়েতে স্পিকিং, রিডিং, রাইটিং আপনারা ডেভেলপ করতে পারবেন। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। এই ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আমি আপনাদেরকে প্রোভাইড করব। ভালো থাকেন, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওকে, সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, গুড নাইট।